কিশোর বন্ধুরা, এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলছো তো? নিয়মিত প্রশিক্ষণ করছো তো? এরকম প্রশ্ন তো আমরা করতেই পারি। আমরা এই খেলাধুলা অনুষ্ঠান নিয়ে তোমাদের জন্য রয়েছি, তোমাদের সহায়তা করবার লক্ষ্যে। আমরা অনুষ্ঠানের মূলে যাব, তার আগে খেলাধুলা অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। শুরু করছি আজকের খেলাধুলা। বন্ধুরা, সারা পৃথিবীতে ফুটবল কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, আর এই জনপ্রিয় খেলা সারা পৃথিবীতে আজ সমাদৃত। আমরা পিছু ফিরে দেখতে চাই বিশ্বের বিভিন্ন ঘটে যাওয়া উল্লেখযোগ্য গোলের অংশবিশেষ। As well, something that did look like an N1 perhaps, but possibly a 3-1. Through the wall and in! Another goal for the poster boy. A comfortable scoreline for PSG. Doesn't really tell the full story. It's a little message for the cameras as well. Something that did look like an M1 perhaps, but possibly a 3-1. Through the wall and in! Needs to be Neymar. Oh, it's fantastic! বন্ধুরা, গোল তো দেখলে কিভাবে একজন খেলোয়াড় নিজেদের দক্ষতা বাড়ায়, ফিটনেস তৈরি করে, সেই ফিটনেসের মাধ্যমে কিভাবে তাদের পারফরমেন্স উপহার দেয়। কাজেই তোমার জন্য একটি বিষয় হলো, তোমাকে তো ফিট থাকতে হবে। তাহলে কি করা দরকার? চলো বন্ধুরা, এক্সারসাইজে। শুভেচ্ছা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। করোনাকালীন তো সবাই বাসায় থাকা হয়, তো বাসায় থাকতে হলে সুস্থতা উপলব্ধি করতে হবে। আর সুস্থ থাকার জন্য কি করা লাগতে পারে সেটা আমরা আজকে ফ্রি হ্যান্ড কিছু দেখাবো। বন্ধুরা, এখন আমরা দেখাবো কিভাবে লাঞ্চ হার্ট সুস্থ রাখা যায়, সেই এক্সারসাইজটা দেখাবো। বন্ধুরা, এখন আমরা ফার্স্ট শুরু করব ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, সেটা হলো স্কিপিং। স্কিপিংটা হলো ফার্স্ট শুরু করি, এটার উদ্দেশ্যটা হলো এটাকে হার্টটাকে বিট ভালো রাখেন এবং লাংটাকে খুব স্ট্রং করে এবং এটাকে খুব শারীরিক সুস্থতাকে বেস্ট কাজ করেন এবং এটাকে লং টাইম করা যাবে না, রেস্ট করতে হবে, রেস বাই রেস করতে হবে। যেমন ফার্স্ট 10টা করে রেপস করতে হবে বা 20টা করে রেপস আপনি 10 মিনিট করতে পারেন বা 20 মিনিট করতে পারেন সর্বোচ্চ, দেন আপনি শেষ করতে পারবেন। বন্ধুরা, আমরা ফার্স্টলি 50টা করে লাফ দিব। 50টা লাফ দেওয়ার শেষে আমরা 30 সেকেন্ড রেস্ট নিব। এভাবে 6 সেট শেষ করব এবং এটাকে ফুল 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। বন্ধুরা, যেভাবেই তুমি শরীরকে ফিট রাখো না কেন, এক্সারসাইজ করে হোক, অ্যারোবিক্স করে হোক, অর্থাৎ মাঠে গিয়ে হোক, নানাভাবেই তুমি শরীরকে ফিট রাখতে পারো। কিন্তু সেই ফিট রাখার ক্ষেত্রে বা খেলতে গিয়ে বা অনুশীলন করতে গিয়ে তুমি তো ইনজুরিতে পড়ে যেতে পারো। ইনজুরিতে পড়ে গেলে কিভাবে তুমি তার থেকে পরিত্রাণ পেতে পারো, আমরা সেই পদ্ধতি তোমাদের দেখাতে চেষ্টা করব। চলো বন্ধুরা, চিকিৎসা পর্বে এবারে নিয়ে যাব একজন ডাক্তারের কাছে। আজকে আমরা এমন একটি ইনজুরির কথা আপনাদের সামনে তুলে ধরছি যা আমাদের প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রচুর হয়ে থাকে এবং এটিতে আমাদের অনেক সাধারণ মানুষও ভুগে থাকেন। এটি হচ্ছে আমাদের এই হাঁটুর সমস্যা, যেটাকে আমরা স্পেসিফিকলি আমাদের মেডিকেল ভাষায় বলে থাকি ACL ইনসাফিসিয়েন্সি। বাস্কেটবল বা ভলিবল প্লেয়ারদের ক্ষেত্রে এবং ক্রিকেট বা ফুটবলের ক্ষেত্রে আমরা এই যে ইনজুরিটার কথা বললাম এটি আমরা সচরাচর পাই এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দুই হাঁটুতেই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ আমাদের দুই হাঁটুরই স্ট্রাকচার এবং গঠন একই রকম এবং আমাদের হাঁটুর ক্ষেত্রে আমরা 4টা লিগামেন্টস থাকে। আমাদের সামনে থাকে ACL এবং পিছনের দিকে থাকে PCL এবং সাইডে আমাদের MCL এবং LCL থাকে। প্রাথমিক অবস্থায় আমরা দেখতে চাই যে আমাদের হাঁটুটা অন্য হাঁটুর চাইতে তার কী কী বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। আমরা তার এখানের টেম্পারেচারটা দেখি যে এখানে প্রদাহর ভাবটা কেমন,
বা তার হাঁটুটা আগের চেয়ে ফুলে গেছে কিনা এবং সে হাঁটুটা ঠিকমতো ভাঁজ করতে পারছে কিনা। সেই ক্ষেত্রে তার পায়ের একটি প্রদাহ থাকে এবং আমি যদি তাকে ভিগোরাস যে সমস্ত পরীক্ষা আছে, যেমন আমাদের ল্যাকম্যান টেস্ট বা অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট, ওগুলো যদি করতে যাই তখন তার এই পায়ে আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। প্রাথমিক অবস্থায় আমরা তাকে রাইস প্রোটোকল দিই এবং খেয়াল করি যে তার ফোলাটা কমে এসেছে কিনা। রাইস প্রোটোকলটা মেনটেন করার পর, আইসিং করার পর এবং রেস্ট দেওয়ার 7 দিন পর সে আমার কাছে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি তার ফোলার ভাবটা অনেকটাই কমে গেছে। এই ক্ষেত্রে আমরা বোঝার চেষ্টা করি যে তার লিগামেন্টসটা ক্ষতিগ্রস্ত, তার কতটুকু ল্যাক্সিটি বা ঢিল ভাব রয়েছে, এটা আমরা এইভাবে পরীক্ষা করতে পারি। এবং তারপর আমরা তার জন্য যেই কাজটা করি, পেশেন্টকে আমরা শুইয়ে দেই এবং তার পায়ের নিচে হাত দিয়ে আমরা আমার হাতটা সামনের দিকে নিয়ে আসি। এটাকে আমরা বলি অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট। এই দুই ক্ষেত্রেই আমি তার ল্যাক্সিটি পাচ্ছি। কিন্তু আমাদেরকে বিশেষভাবে রোগটা নির্ণয়ের জন্য অবশ্যই একটি হাঁটুর এমআরআই করানো জরুরি, কারণ এমআরআইয়ের মাধ্যমে আমরা তার কত গ্রেড ইনজুরি রয়েছে সেটি আমরা দেখতে পারবো। এবং এই ক্ষেত্রে আমাদেরকে 3টা দিকে খেয়াল করে তার চিকিৎসা পদ্ধতি চালিয়ে যেতে হবে। 1 নাম্বার হচ্ছে তার যেন ব্যথাটা কমে যায়, 2 নাম্বার হচ্ছে তার ফোলাটা যেন কমে যায় এবং 3 নাম্বার হচ্ছে সে যেন তার হাঁটুর যেই রেঞ্জ অফ মোশন বা আগে যে ভাঁজ করার ক্ষমতাটা ছিল সেটা যেন পুরোপুরি ফেরত আসে। এবং এই ক্ষেত্রে আমরা 7 দিন বা 10 দিন পর থেকেই তার বিশেষ আইসোমেট্রিক কাজগুলো শুরু করব। আইসোমেট্রিক কাজগুলো শুরু করার সাথে সাথে আমরা তার পায়ের শক্তি বৃদ্ধির জন্য আমাদের কিছু স্থির বাইক বা রেজিস্ট্যান্স বাইক রয়েছে, এক্সারসাইজের মাধ্যমে সেই বাইকের কাজগুলো করবে। এবং অনেক প্রশিক্ষণার্থী মনে করে যে আমার সুইমিংয়ের মাধ্যমে এটার উপকার আসবে, কিন্তু গবেষণায় দেখা গেছে যে সুইমিংয়ের মাধ্যমে আমাদের হাঁটুর ওরকম কোনো উপকার আসে না, কারণ সুইমিংটা আমাদের একটি নন ওয়েট বিয়ারিং এক্সারসাইজ। আমাদেরকে যেই জিনিসটা আগায় যেতে হবে সেটা হচ্ছে আমাদের পায়ের শক্তি বাড়ানোর ক্ষেত্রে। আইসোমেট্রিকের সাথে সাথে আমরা তার কিছু কাজ দেই যেগুলো সবাই জিম ছাড়াই করতে পারে। এক্ষেত্রে 4টা ব্যায়াম আমরা অবশ্যই করতে বলি। 1 নাম্বার হচ্ছে হাফ স্কোয়াট, 2 নাম্বার হচ্ছে লাঞ্জেস, 3 নাম্বার হচ্ছে স্টেপ আপ ডাউন এবং 4 নাম্বার হচ্ছে হিল রেইজ। সাধারণ মানুষের ক্ষেত্রে এই সমস্ত ইনজুরিতে আমরা যদি এই ব্যায়ামগুলো করতে থাকি তাহলে দেখা যাচ্ছে তার 60 থেকে 70 ভাগ উপকার হয়। কিন্তু এই সমস্ত প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে আমরা এই এক্সারসাইজের মাধ্যমে তাকে পাগুলো শক্তিশালী করার পর তাকে বিশেষ কিছু এক্সারসাইজ দেই, যার মাধ্যমে হচ্ছে সে তার পায়ের 100% এফোর্ট দিতে পারবে। কারণ খেলায় আমি যদি চিন্তা ভাবনা করি যে আমার 60 থেকে 70 ভাগ নিয়ে কাজ করব, তাহলে কখনোই আপনার সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। এবং যখন তার এই কাজগুলোর মাধ্যমে তার পায়ের শক্তি ফেরত আসবে, তারপর আমরা আরও অতিরিক্ত 3টা ব্যায়াম তাকে জিমে করার কথা বলি। সেগুলো হচ্ছে লেগ রেইজ, লেগ কার্ল এবং লেগ এক্সটেনশন এবং লেগ প্রেস। এই কাজগুলোর মাধ্যমে আমরা পেশেন্টকে তার পুনরায় খেলায় যাতে ভালোমতো ফিরে যেতে পারে সেক্ষেত্রে সাহায্য করি। বন্ধুরা, আমরা তো চিকিৎসা পদ্ধতি জানলাম, কিন্তু সুস্থ হয়ে অর্থাৎ পুনর্বাসনের জন্য ফিজিওথেরাপিরও কিন্তু প্রয়োজন রয়েছে। চলো বন্ধুরা, এবার আমরা দেখে নেই কীভাবে ফিজিওথেরাপি দিয়ে থাকে। আজকে আপনাদের সামনে এমন একটি ইনজুরি নিয়ে কথা বলবো যা ফুটবল, হকি, বাস্কেট, ক্রিকেট অর্থাৎ সকল খেলাই ইনজুরিটা হয়ে থাকে। ইনজুরিটি হচ্ছে এসসিএল ইনজুরি, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, অর্থাৎ হাঁটুর যে এসসিএলটা আছে সেই এসসিএলের ইনজুরির পর ফিজিওথেরাপিস্টরা কী ধরনের পুনর্বাসন প্রক্রিয়া জন্য পেশেন্টকে অ্যাডভাইস করে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আগেই বলে রাখি, এসসিএল পুনর্বাসন 2টি পর্যায়ে হয়ে থাকে। একটি হচ্ছে অপারেশনের আগে, আরেকটি হচ্ছে অপারেশনের পরে। অপারেশন যাদের লাগবে তাদের এক ধরনের রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, আর যাদের অপারেশন হয়ে গেছে তাদের এক ধরনের রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম। আজকে আমরা যার অপারেশন হয়নি বা অপারেশন লাগবে না সেই ধরনের একটি পেশেন্টের প্রাথমিক রিহ্যাবিলিটেশনগুলি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সামনে একজন বাস্কেট প্লেয়ার আছে, সে এসিএল ইনজুরিতে ভুগছে। এটা গ্রেড 1-এ আছে। গ্রেড 1 হলে সাধারণত অপারেশনের প্রয়োজন হয় না। আমরা প্রথমেই তাকে অ্যাসেসমেন্ট করে দেখেছি 1-এ আছে। তাকে আমরা কিছু ঔষধ ডাক্তার প্রয়োগ করেছে, ঔষধের মাধ্যমে অনেকটা ব্যথা কমে গেছে, কিন্তু সেটা আবার যাতে না হয় সেই জন্য তাকে রিহ্যাবিলিটেশনের প্রয়োজন। হাঁটুটাকে ভাঁজ করতে হবে এবং সোজা করতে হবে।
এটা অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইভাবেই করতে হবে। তুমি হাঁটু ভাঁজ করো এবং সোজা করো। অ্যাক্টিভ করছে 10 সেকেন্ড কাউন্ট করে আবার ছেড়ে দাও। আগের যে রেঞ্জে ছিল আরেকটু জোরে চাপ দিবে। চাপ দেওয়ার সময় তার হাত হিলের নিচে নিবে, পা তার হাতের উপর রাখবে। এরকম করে ফিজিওথেরাপিস্ট 10 বার করিয়ে দিবে। তারপরে আমরা তাকে বলি আইসোমেট্রিক এক্সারসাইজ করার জন্য। আইসোমেট্রিকটা হচ্ছে যে এক্সারসাইজের মাধ্যমে মাংসপেশির দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, শুধু অ্যাকশন হয়, সেই ধরনের এক্সারসাইজ। এটার জন্য আমাদের একটা তোয়ালে ব্যবহার করতে হবে অথবা রোলার ব্যবহার করতে হবে। বাসায় যাদের রোলার ফ্যাসিলিটি নেই তারা তোয়ালে ব্যবহার করতে পারেন। তোয়ালেটাকে রোল করে ঠিক হাঁটুর নিচে দিয়ে হাঁটুর সাহায্যে তুমি তোয়ালের উপর চাপ প্রয়োগ করো। চাপ প্রয়োগ করার সময় তাকে খেয়াল করতে হবে তার এই যে কর্ডিসেপস মাসেলটা টাইট হয়েছে কিনা। এভাবে 10 বার করবে। আরেকটা আইসোমেট্রিকের পজিশন হচ্ছে তুমি এই পা দিয়ে উপরে চাপ দিবা আর এই পা নিচে চাপ দিবা। জাস্ট আর একটু নিচে থেকে দিতে হবে, চাপ দাও। ঠিক একই অবস্থায় 10 কাউন্ট করতে হবে। রিল্যাক্স। আচ্ছা, আরেকটা হলো দাঁড়িয়ে থেকে, দাঁড়িয়ে যাও। প্রত্যেকটা এক্সারসাইজ 10 রিপিটেশন করে 10 সেকেন্ড হোল্ড করে করবে, দিনে 3 থেকে 4 বেলা করবে। আইসোমেট্রিকটা শেষ হয়ে যাওয়ার পরে তাকে আমার কিছু, যেহেতু আমার নি জয়েন্টের সাথে কর্ডিসেপস এবং হ্যামস্ট্রিং এবং কাপ মাসেলগুলো জড়িত আছে মুভমেন্ট করার ক্ষেত্রে, সেই মাসেলের কিছু স্ট্রেচিং করতে হবে। তুমি কর্ডিসেপসের স্ট্রেচিং তুমি প্লেয়ার জানো নিশ্চয়ই, কর্ডিসেপসে কীভাবে স্ট্রেচিং করে একটু দেখাও। সুইটেবল পজিশনটা যাতে হয়, সুইটেবল পজিশন না হলে যে মাসেলের স্ট্রেচ করার কথা সেই মাসেলের স্ট্রেচ না হয়ে অন্য মাসেলের স্ট্রেচ হয়ে যাবে। তারপরে যেটা আমরা বলি যে মাসেলটা স্ট্রেচ করতে চাচ্ছে সেই মাসেলটা স্ট্রেচিংয়ের পর পেশেন্ট বুঝতে পারছে কিনা, তার অনুভূতিতে আসছে কিনা যে হ্যাঁ তুমি জাস্ট মাসেলটা স্ট্রেচ করছো সেটা কি আসছে, আচ্ছা ধরে রাখতে হবে। তারপরে বলি আমরা হোল্ডিং টাইম, কত সেকেন্ড সে ধরে রাখবে। 10 থেকে 15 সেকেন্ড, 20 সেকেন্ডও হতে পারে, এটা নির্ভর করে পেশেন্টের কন্ডিশনের উপর। কত বার করবে সেটা 10 থেকে 15 বার 20 বার হতে পারে। তীব্র ব্যথা হলে আমার সেই এক্সারসাইজটা করা যাবে না। তীব্র ব্যথার কারণে যদি আমি এক্সারসাইজ করি, মানে অত ব্যথা অবস্থায় যদি আমি এক্সারসাইজটা করি সেই ব্যথাটা আরও বেড়ে যাবে। সেই জন্য আমার আগে ফিজিওথেরাপিস্টের কাছে আমাকে এনশিওর করতে হবে যে আমার ব্যথাটা হচ্ছে না। তারপরে আমাদের কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ করার দরকার আছে। তারপরে তার ওন বডির সাহায্যে কিছু স্ট্রেংথেনিং করা যায়। আমার হাফ স্কোয়াটের সময় যে জিনিসটা খেয়াল করতে হবে, হাঁটু যাতে সামনের দিকে না যায়। দিনে 3 থেকে 4 বেলা করবে, 10 বার করে। সব ধরনের তথ্য তোমাদের জানালাম, এবার তোমাদের পালা, বেশি বেশি অনুশীলন করবার পালা। অনুশীলন করে যাতে সঠিক পদ্ধতিতে তোমরা খেলা শিখতে পারো, এ লক্ষ্যেই আমরা এই প্রশিক্ষণ পর্বের আয়োজন করেছি। চলো বন্ধুরা, ফুটবল প্রশিক্ষণ পর্বে। আজকে আমরা ফুটবলের একটি নতুন টেকনিক শিখব। আজকে আমরা কিকিং উইথ ফুল ইন স্টেপ এই টেকনিকটা নিয়ে কাজ করব। কিভাবে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হয় তা আমরা দেখিয়ে দেব। কিকিং বা পাসিংয়ের সময় যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে সেগুলো হলো নন কিকিং ফুট বা স্ট্যান্ডিং ফুটের অবস্থান, অ্যাপ্রোচ রান, কিকিং ফুট, ট্রাঙ্ক জয়েন্ট এবং শরীরের আপার পার্টের অবস্থান। এই সব দিক বিবেচনা করার পরে একটি কিক সম্পন্ন হয় এবং কিকটা যথাযথ হয়। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে যে কিকিংয়ের সময় নন কিকিং ফুটের ভূমিকা কী বা নন কিকিং লেগ বা স্ট্যান্ডিং লেগের ভূমিকা কী। এখন আমাকে জানতে হবে স্ট্যান্ডিং লেগ কোনটি আর হচ্ছে কিকিং লেগ কোনটি। যখন আমি একটা বলকে কিক করব তখন বলের পাশে যে পাটাকে আমি রাখবো সেটাকে বলবো আমি স্ট্যান্ডিং লেগ বা নন কিকিং লেগ, আর যে পাটা দিয়ে বলটাকে কিক করব সেটা হবে কিকিং লেগ। তো এখন আমরা ফুল ইন স্টেপ কিক করব। তো তার আগে আমরা জেনে নেই যে আমাদের নন কিকিং ফুট বা নন কিকিং লেগ এর
কার্যাবলী বা এটার ভূমিকা কি। কিকের সময় নন কিকিং ফুটের নি জয়েন্টটা একটু ব্যান্ড থাকবে। কেন ব্যান্ড থাকবে? শরীরের ভারসাম্যটাকে ধরে রেখে ভালো একটা কিক করার জন্য নন কিকিং লেগের নি জয়েন্ট থেকে একটু ব্যান্ড থাকবে। আমি স্ট্রেট দাঁড়িয়ে থাকলে কিকটা ভালো হবে না বা আমার শরীর ব্যালেন্স হবে না, ব্যান্ড করতে হবে। এরপরে কি নন কিকিং লেগ বা স্ট্যান্ডিং লেগের অবস্থান। আমি যদি বলের পাশে পায়ের অবস্থানকে রাখি তাহলে বলটা নিচু দিয়ে যাওয়ার সুযোগ থাকবে, আর যদি স্ট্যান্ডিং লেগটাকে আমি বল থেকে একটু দূরে রাখি তাহলে বলটা উপরের দিকে উঠে যাওয়ার চান্স থাকবে। দ্যাট মিনস স্ট্যান্ডিং লেগ বা নন কিকিং লেগের অবস্থান বলটাকে উঁচুতে বা নিচুতে রাখাকে নিয়ন্ত্রণ করে থাকে স্ট্যান্ডিং ফুট। দেন আমাদের জানতে হবে অ্যাপ্রোচ রান। অ্যাপ্রোচ রানটা কি? একটা বল কিক করার জন্য আমরা বলের পেছন থেকে বা সাইড থেকে যে রানটা করে এসে বলকে কিক করি, সেটা হচ্ছে অ্যাপ্রোচ রান। যে কোনো কিকের জন্য 2 থেকে 6 স্টেপ পর্যন্ত অ্যাপ্রোচ রান হতে পারে, কখনো কখনো তার চেয়ে বেশিও হতে পারে। তো অ্যাপ্রোচ রানটা নির্ভর করে আমি কোন ধরনের কিক করছি। আমি যেহেতু এখন ফুল ইন স্টেপ কিক করব, সেহেতু আমি বলের পেছন থেকে রান করব। আমি যদি বলটাকে ছোট পাস করি তাহলে 1 থেকে 2 স্টেপ অ্যাপ্রোচ রান নিলেই আমি বলটাকে কিক করে পাস করে দিতে পারবো। আর আমি যদি গোলে শুটিং করি বা লং পাস করি, সেক্ষেত্রে আমার অ্যাপ্রোচ রানটা একটু বড় হবে। মোদ্দা কথা, ফুল ইন স্টেপ কিকের জন্য অ্যাপ্রোচ রানটা বলের পেছন থেকে সোজা হবে। এরপরে কিকিং ফুট, কিকিং লেগ, যে লেগটা দিয়ে যে পাটা দিয়ে আমি কিক করব, সে পায়ের অ্যাঙ্কেল জয়েন্টটা স্ট্রেচ হবে, নিচের দিকে হবে এবং অ্যাঙ্কেল জয়েন্টটা ফিক্স করতে হবে। কেন? অ্যাঙ্কেল জয়েন্ট যদি ফিক্স না হয় তাহলে কিকিংটা ভালো হবে না, ইভেন ইনজুরি হওয়ার চান্স থাকবে। তাহলে কি করব? অ্যাঙ্কেল জয়েন্টটাকে আমি এরকম রাখবো না, স্ট্রেচ করব, নিচের দিকে, টোটা নিচের দিকে থাকবে এবং পুরো অ্যাঙ্কেল জয়েন্টটাকে ফিক্স করে ফেলবো। করার পরে আমাদের যে মেটাটার্সাল আছে, এর পুরো অংশ দিয়ে বলের মাঝখানে, বলের সবচেয়ে বড় অংশে কিক করতে হবে। বলে কিক করার পরে যে ফলো থ্রু হবে, পরে যে সুইং মুভমেন্ট, এই মুভমেন্টটা নির্ভর করবে বলটা নিচু দিয়ে যাবে না বলটা উপরে যাবে তার উপরে। তাহলে যখন আমরা চিন্তা করব বলটাকে আমি গ্রাউন্ডারি পাস করব বা শুটিং করব, সেক্ষেত্রে আমার কিক করার পরে বলের সুইং মুভমেন্টটা নিচের দিকে হবে। এখন যদি আমি সুইং মুভমেন্টটা মারার পরে পাটা এরকম করি তাহলে বল উপরে উঠে যাবে। এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে কিকিংয়ের সময় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ট্রাঙ্ক জয়েন্ট এবং শরীরের আপার পার্টের ইনভলভমেন্ট। এখন যখনই আমরা কিক করব তখন এই যে ট্রাঙ্ক জয়েন্ট আছে, ট্রাঙ্ক জয়েন্ট থেকে আমাদের শক্তিটা জেনারেট হয়ে পায়ের মাধ্যমে বলের সাথে কন্ট্যাক্ট হবে। এই সময় হাত দুটো পাশে থাকবে এবং স্ট্যান্ডিং লেগের হাতটা সামনে থাকবে এবং কিকিং লেগের হাতটা পেছনে থাকবে। মুভমেন্টটা এইরকম হবে, এই যে এইরকম হবে। তাহলে শরীরের ব্যালেন্স ভালো হবে এবং ভারসাম্য বজায় থাকবে। বন্ধুরা, এই করোনাকালীন সময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করেছে, যেটাকে সিরিজও বলতে পারি। কথা বলছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সভাপতি, সাবেক তারকা ফুটবলার সালাম মুর্শিদি এমপির সাথে। আপনারা একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করেছেন অতি সম্প্রতি, এবং যা বাংলাদেশে প্রথম একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। এ সম্পর্কিত তথ্য যদি দর্শকদের জানান। মুজিব শতবর্ষকে সামনে রেখে আমাদের জাতীয়ভাবে অনেক বড় বড় প্রোগ্রাম করা থাকলেও এই কোভিড-19 কারণে
আমরা সেইগুলো কিন্তু অনুষ্ঠিত করতে পারিনি। এটা মাননীয় প্রধানমন্ত্রী উনি স্বাস্থ্যবিধি ঠিক রেখে আমরা সেবা বা ছোটোভাবে করে আমরা কিন্তু এইগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা বিভিন্ন ধরনের করে কিন্তু আমরা সেটি উদযাপন করছি। আমাদের নতুন কমিটি আমরা মনে করেছি যে আমরা জাতির পিতার নামে এই মুজিব শতবর্ষে আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি এটাকে টুর্নামেন্ট সিরিজ বাংলাদেশ জাতীয় দল এবং নেপাল জাতীয় দলের সাথে অনুষ্ঠিত হবে। এখানে বেশ কিছু জিনিস আছে, যেমন স্বাস্থ্যবিধি মেনে তাদের কোভিড টেস্ট করে তাদের ফিটনেস সব কিছু অনেক কিছু কিন্তু ফর্মালিটিস অবজার্ভ করে এই টুর্নামেন্টটি বা আমাদের এই ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি হবে মুজিব শতবর্ষকে সামনে রেখে। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই ধরনের সব ধরনের প্রস্তুতি রেখেছি এবং আমরা এই ম্যাচ দুটি মুজিব শতবর্ষে জাতির পিতার নামে আসলে উৎসর্গ করেছি। যে দলেরই খেলোয়াড় আসুক না কেন, যারাই আসুক না কেন, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা, তাদের কোভিড টেস্ট করা, তাছাড়া তাদের ট্রেনিং, অ্যাকোমোডেশন, ফুড, তাদের যে মাঠে যাওয়া আসা, প্র্যাকটিস সব কিছু মিলে সবগুলাই কিন্তু আমাদেরকে ওই স্বাস্থ্যবিধি মেনেই করতে হয়। তারপরে আমরা মনে করেছি এই আন্তর্জাতিক সিরিজটা, এই ফ্রেন্ডলি সিরিজটা অবশ্যই আমি মনে করি এইটার মাধ্যমে সারা বাংলাদেশে অন্য অন্য যে গেমসগুলো আছে, খেলাধুলো আছে, তারাও শুরু করেছেন জাতীয়ভাবে। আমি মনে করি আন্তর্জাতিকভাবেও এর ধারাবাহিকতা চলতে থাকবে। আপনারা প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং আপনি ভালো থাকুন, আরেকজনকে ভালো থাকার সুযোগ করে দেন। তাই সকলের কাছে অনুরোধ করব, ঘরে থাকুন অথবা বাইরে যান, প্রত্যেকেই কিন্তু মাস্ক পরে থাকবে। বন্ধুরা, এই করোনাকালীন সময়ে এই তথ্যগুলো কিন্তু তোমাদের অত্যন্ত জানা প্রয়োজন, এজন্য যে নিজেদের সুস্থ রাখা কিন্তু অত্যন্ত জরুরি। তোমরা যারা স্কুল কলেজে যেতে পারছো না, প্রশিক্ষণ ঠিকমতো নিতে পারছো না, কিন্তু ঘরে থেকে তো ফিট থাকা দরকার। কিন্তু এই ধরনের পরিস্থিতিতে যদি তোমরা বাড়ি থেকে বেরোতে চাও, তাহলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরবে। মাস্ক পরার কিন্তু কোনো বিকল্প নেই। আগামী দিনের জন্য নিজেদের তৈরি করবার জন্য এখন থেকেই সচেষ্ট হও। তোমরা যারা এই অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে চাও, তোমরা লগ ইন করতে পারো youtube/বাংলাদেশ টেলিভিশন -BTV। ফেসবুকের ঠিকানা facebook/বাংলাদেশ টেলিভিশন -BTV। আজ এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের খেলাধুলা।